আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রির আম ইন একটি বেসিক যেটি হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার কেমিস্ট্রিতে অংশ হিসেবে আছে। যেমন স্ট্রাকচার অফ স্ট্রাকচার অফ অ্যাটমের বা পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। যেটি হচ্ছে কিনা আমাদের ইন্টারমিডিয়েটে ছিল। যদি আমরা কেউ ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে এটা পড়ে থাকি তাহলে এটা আপনার জন্য মানে একদমই হালকা এবং এটা কোনো ম্যাটারই হবে না বুঝতে। খুবই সাধারণ এবং সিম্পল একটা জিনিস। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে এই চ্যাপ্টার থেকে আপনাদের প্রথমে কি পড়তে হবে এটা হলো নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে এই যে পড়বেন কোশ্চেনগুলো যে পড়বেন এর উত্তর বা নোটপত্র কোথায় পাবেন। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা হচ্ছে প্রথমেই যে কাজটি করব সেটি হলো যে এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে সেটা আগে ধারণা নিয়ে চলেন। পরমাণুর গঠন চ্যাপ্টার থেকে আপনাদেরকে 3 ধরনের কোশ্চেন পড়তে হবে। একটা ক বিভাগের জন্য, খ বিভাগ এবং গ বিভাগের জন্য এবং হচ্ছে যে মানে এ পার্ট এ বি সি। তো আমরা এই কোশ্চেন গুলো 3 ভাগে ভাগ করেই পড়ব। আরেকটা হচ্ছে যে এই কোশ্চেনের জন্য উত্তর কোথায় পাবেন। আপনারা কেউ নোট বা গাইড ফলো করবেন না দয়া করে। যদি ভালো রেজাল্ট করতে চান, ভালো শিখতে চান কেমিস্ট্রি এবং যদি আপনি জব এই যে পাস করে যাবেন, পাস করার পরে আপনি যদি কোনো একটা জব মার্কেটে কেমিস্ট্রি রিলেটেড জব মার্কেটে করতে চান, কম্পিট করতে চান তাহলে নিশ্চয়ই আপনার সাথে কম্পিট করবে ঢাকা ইউনিভার্সিটি, আপনার সাথে কম্পিট করবে ন্যাশনাল ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্ট, আপনার সাথে কম্পিট করবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনার সাথে কম্পিট করবে চিটাগাং ইউনিভার্সিটি। বুঝতেই পারছেন যে বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার সাথে কম্পিট করবে। কোশ্চিন হচ্ছে আপনি অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে অনেক বেশি কষ্ট করবেন ভালো রেজাল্ট করার জন্য, অনেক বেশি কষ্ট করতে হবে আপনাকে। এই যে কষ্ট করে আপনি পড়াশোনা করবেন, আপনার সাথে যখন কম্পিট করতে যাবে তখন আপনি ওদের সাথে কম্পিটিশনে কেন পিছিয়ে থাকবেন? প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে বেঞ্চ। ন্যাশনাল ইউনিভার্সিটি আজকে খবর নেন, সব স্টুডেন্ট ওই বাজার থেকে গাইড কিনে পড়ে পাস করে, যার ফলে পরীক্ষায় যদি ভালোও করে রেজাল্ট, সেকেন্ড ক্লাসও পায়, সেকেন্ড ক্লাস পাওয়ালে পরবর্তীতে কোনো জায়গায় টিকে না। কারণ কি? কারণ হচ্ছে এদের কোনো উদ্দেশ্যই থাকে না এরকম যে ভালো জায়গায় কোনো জায়গায় যে টিকবো। তাহলে প্রথমেই যেটা হচ্ছে অনার্সের প্রথম ফার্স্ট ইয়ার থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি ভালো একটা জায়গায় জব করবেন, এর যে মানসিকতা এক। আর নাম্বার 2 হচ্ছে কখনোই অনার্সের স্টুডেন্ট যদি কেমিস্ট্রি আপনার মেজর থাকে, যদি ফিজিক্স আপনার মেজর থাকে, যদি ম্যাথ আপনার মেজর থাকে, যদি বায়োলজি আপনার মেজর থাকে মানে জুলজি বোটানি, তাহলে আপনারা কখনোই শুধু বাজার থেকে গাইড কিনে পড়বেন না। বাজার থেকে গাইড কিনবেন কি জন্য? নোট করার জন্য, হেল্প নেওয়ার জন্য নিবেন। কিন্তু বাজারের গাইডে যে উত্তর আছে সেটা হুব লিখে দিবেন না। লিখে দিলে পরে যেটা হবে আপনি ভালো করতে পারবেন না, আপনি কিছু শিখবেন না। সোজা কথা, আপনি কিছু শিখবেন না। ওই নোট পড়ে যা পাস করে আপনার এটা অনার্স হয় না, এটা ইন্টারমিডিয়েট হয়, এসএসসিতে হয়। অনার্স এটা হয় না। তাহলে অনার্সে কি করতে হবে? অনার্স এটা করতে হবে বাজার থেকে মেন বই কিনবেন। একই সাবজেক্টের জন্য 2-3টা রাইটারের বই কিনবেন। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই 2-3টা রাইটারের বই থেকে আপনি কি করবেন? করবেন যেটা সেটা হলো আপনাকে যে কোশ্চেনগুলো আমি এখানে বলে দেবো সেই কোশ্চেনগুলো নোট বানাবেন সুন্দর করে। এই নিজের মতো করে নোট বানাবেন। যদি এমন কেউ জনদরদি থাকেন যে আপনি নোট বানাবেন আর সবাই বিলাই দিবেন, তাহলে হচ্ছে যে এই জায়গাটা আপনি একটু কনজারভেটিভ হবেন। জনদরদি না হয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের জন্য আলাদা একটা নোট বানাতে পারেন। আর যদি জনদরদি হওয়ার খুব ইচ্ছা থাকে তাহলে নিজের জন্য একটা নোট বানান, আর অন্য মানুষকে দেওয়ার জন্য আরেকটা নোট বানান। মানে আপনি যে নোটটা ফলো করবেন সেই নোটটা একান্ত আপনার, ওইটা কাউকে শেয়ার করবেন না, এটা আপনার জন্য। এবং আপনি এই নোটটা নিজের মতো করে বানাবেন। এখন কোশ্চেন হচ্ছে নোট যে বানালেন নোটটা কারেকশন হলো কিনা, ঠিক হলো কিনা, কিভাবে ভুল করলেন কিনা বানাতে যেয়ে, সেটা যদি আপনার কনফিউশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে এটা আলোচনা করে নিতে পারেন, দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে, আমি আপনাদের বলে দেবো। আর যদি কেউ এমন থাকেন যে অথর্ব কেমিস্ট্রিতে মানে ভুল করে চলে আসছেন অনার্স পড়তে, এরকম যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে নোটের একটা আমার কাছে যেগুলো আছে আমি আপনাকে দেবো। কিন্তু আমি কাউকে দিতে চাই না নর্মালি, কারণ হচ্ছে যে আপনারা অনেক ম্যাচিউর লেভেলের স্টুডেন্ট, অনার্সে পড়েন, সুতরাং আপনাদের ওই ম্যাচিউরিটি আছে এবং ওই পরিমাণ খাটতে হবে, না খাটলে কিন্তু এটা হবে না। খাটার মানসিকতা তৈরি করতে হবে এখন থেকে, কারণ ভবিষ্যতে আপনাদেরকে অনেক বেশি কম্পিটিশন করতে হবে। এই মানসিকতা আপনাদেরকে প্রথম থেকে তৈরি করতে হবে। আর এট দ্য সেম টাইম হচ্ছে আপনি কি হতে চান সেটাও ঠিক করবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনি প্রিপারেশন নেবেন সেই অ্যাঙ্গেলে। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন এই কথাটুকু। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাই। আমরা এখান থেকে প্রথমত যেটা পড়বো, তাহলে নোট কিভাবে পড়বেন সেটা তো বললাম, যে বাজার থেকে বই কিনতে হবে 2-3টা রাইটারের, দেন ওই রাইটারের যে কোশ্চেনগুলো আপনাকে আমি দিব সেই কোশ্চেনগুলো নোট বানাবেন, নোট বানিয়ে পড়ে ফেলবেন। এটা কাজ করার জন্য 1-2 দিন সময় পাবেন এই কাজটুকু করার জন্য। আপনি যদি রেখে দেন কাজ পেন্ডিং হয়ে যাবে, একটা সেশন সময় পরে ফার্স্ট ইয়ার আমার ফার্স্ট পার্টের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কোশ্চেন চলে আসবে, পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি সেকেন্ড পার্টে যেতে পারবেন না। একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে যেতে হলে আপনাকে এমসিকিউ পরীক্ষায় টেস্ট নেওয়া হবে। আপনাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকে না,
কিন্তু এখানে এমসিকিউ থাকবে। এখানে এমসিকিউ থাকবে এই কারণে, এই এমসিকিউ গুলো আপনি বাসায় বসে পরীক্ষা দিবেন, কোনো সমস্যা নাই, সব বই খুলে নিয়ে পরীক্ষা দিবেন, তাও পারবেন না যদি না পড়েন। কোশ্চেন গুলো এমন ভাবে বানানো হবে যে কোশ্চেন গুলোর জন্য সব বই খুলে রাখবেন, রেখে পরীক্ষা হলে বসবেন। আপনার বাসায় রুমে বসে পরীক্ষা দিবেন, আমি পরীক্ষা নিব, মোবাইল থেকে দিবেন, মোবাইল থেকে পরীক্ষা দিবেন, কিন্তু সব বই খুলে রাখলেও আপনি পরীক্ষা পাস করতে পারবেন না। একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস থাকবে, সেই মার্কস দিয়ে অর্জন করে আপনি সেকেন্ড পার্টে মানে চ্যাপ্টার 2 তে যাবেন। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে চ্যাপ্টার 1, ততক্ষণ চ্যাপ্টার 2 তে যেতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কাজ করেন, এবং হচ্ছে এখন থেকেই মানে ফ্রম ডে 1, জাস্ট ফ্রম নাও থেকে আপনি প্ল্যানিং করেন যে আপনি কেমিস্ট্রিতে ভালো করবেন। আর যদি এরকম চিন্তা থাকে যে কেমিস্ট্রিতে কোনো রকম পাস করলে হবে, তাহলে আমি বলবো ভাই কেমিস্ট্রিতে পাস করার দরকার নাই, আপনি বিএসসি তে চলে যান। যে বিএসসি পড়েন ওখান থেকে কোনো রকম পাস টাস করে স্কুল কলেজে টাকা পয়সা দিয়ে ঢুকে যাবেন। কেমিস্ট্রি অনার্স মানে কেমিস্ট্রি অনার্সকে অনার্সের মতো রেসপেক্ট নিয়ে এরকম ভাবে দেখেন। কেমিস্ট্রি অনার্সকে যদি ঠিক মতো পাস করে আসতে পারেন, আপনার জন্য চাকরির অভাব হবে না, এটুকু গ্যারান্টি দিলাম। আপনার জন্য চাকরির অভাব হবে না, চাকরি আপনার রাখবে, এটুকু বললাম। কিন্তু আপনার যদি পড়াশোনা, আপনার যদি জ্ঞান ওইরকম থাকে, ওই নোট করে পড়ে পাস করা, তাহলে কিন্তু ওইরকমই হবে। চাকরি আর আপনাকে ডাকবে না, আপনি চাকরির পিছনে দৌড়াবেন। এখন পর্যন্ত আমার জানা মতে এরকম কেউ নাই যারা কেমিস্ট্রি থেকে ভালো করে পাস করে গেছে তারা একটু চুপচাপ বসে আছে, বেকার নাই। সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি বেকার থাকবেন না, কিন্তু আপনাকে পড়তে হবে। পড়ার যে সময়টি হচ্ছে 5-6 বছর আপনি হাতে পাবেন সামনে, এটা আপনার লাস্ট সুযোগ। এখান থেকে যদি আপনি ঠিক মতো পড়ে যান, আপনাকে সারা জীবন চাকরি খুঁজবে, চাকরি আপনাকে সারা জীবন খুঁজবে, আপনি চাকরি খুঁজবেন না। চলেন তাহলে এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে সেটা আমরা জেনে নিই। আমি যে কোশ্চেন গুলো বলে নেব সেই কোশ্চেন গুলো নোট করে নেবেন। এই নোট করে নিয়ে এইগুলো নোট তৈরি করবেন আপনারা বাসায়, নোট তৈরি করে ওই নোট পড়ে ফেলবেন। এটা আপনার নিজের নোট, এই নোট দুনিয়ার কেউ জানবে না। এবার আসেন শুরু করি। প্রথম কোশ্চেন, মানে কয় বিভাগের জন্য সংক্ষিপ্ত যে কোশ্চেন থাকবে 12টা কোশ্চেনের মধ্যে থেকে 10টা লিখতে হবে আপনাদের। সেটা প্রথম কোশ্চেন, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি, এটা পড়বেন। পোলার যৌগ কাকে বলে, এটা পড়বেন। তেজস্ক্রিয়তা কাকে বলে, পড়বেন। কার্যকর নিউক্লিয়ার চার্জ কাকে বলে, পড়বেন। পারমাণবিক ভরের একক কি, সেটা পড়বেন। পারমাণবিক বর্ণালী কাকে বলে, এটা পড়বেন। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি, সেটা পড়বেন। ম্যাজিক সংখ্যা কি, ওটা পড়বেন। ক্যাথোড রশ্মি কি, এটুকু পড়বেন। এরপরে এখান থেকে যে শর্ট কোশ্চেন গুলো পড়তে হবে সেটা আমরা পরবর্তী ভিডিও 2 তে আমরা আলোচনা করব। এবার আসেন একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ জিনিস আমরা আলোচনা করব, যেটি হচ্ছে আমরা জানি যে এটা ইন্টারমিডিয়েটের একটা পার্ট। ইন্টারমিডিয়েটে যারা ভালো করে পড়ে আসছেন তারা তো পারেনি, যারা পড়েন নাই তাদের ক্ষেত্রে আমি একটু সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি, তাদেরকে এটা থেকে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন যেটি পড়বো সেটি হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং এর সীমাবদ্ধতা লিখো। এই রাদারফোর্ডের এই কোশ্চেনটাকে আরো ভিন্নভাবে পরীক্ষার হলে আসতে পারে। কি কি? সোলার সিস্টেম অ্যাটম মডেল কাকে বলে, এর সীমাবদ্ধতা লিখো এবং হচ্ছে যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এরপরে আসতে পারে যে আলফা পার্টিকেল বোম্বার্ডিং অর্থাৎ আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট কি বর্ণনা করো এবং এখানে সীমাবদ্ধতা লিখো। এবং এরপরে আসতে পারে এই একই কোশ্চেন, কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো আপনারা যখন নোট করবেন, নোট করার সময় এগুলো লিখে নেবেন। এবং একই কোশ্চেনের উত্তরে প্রথম লিখবেন রাদারফোর্ডের পরমাণু সংক্ষিপ্ত বর্ণনা দাও, এর সীমাবদ্ধতা লিখো, তারপরে লিখবেন অর, তারপরে লিখবেন অর, এভাবে করে লিখবেন, দিয়ে ওই কোশ্চেনটা নোট বানাবেন। আচ্ছা, এরপরে আসেন যে এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, সেটি হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের যে ঘূর্ণন সেটা সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে দেখাও। তারপরে আসতে পারে বোর্ডস মডেলের, রাদারফোর্ডের মডেলের কোন সীমাবদ্ধতা থেকে বোর্ডস মডেলের উৎপত্তি হয়েছিল তার বর্ণনা দাও। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসতে পারে সীমাবদ্ধতাকে আবার বিভিন্ন রকম কোশ্চেন হবে। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা লেখো, রাদারফোর্ড মডেলের কি কি কারণে ব্যর্থ হয়েছিল লেখো, এরকম ভাবে কোশ্চেন হতে পারে। এই সবগুলো কোশ্চেনই এই একই সাথে উত্তর করা যেতে পারে। আমরা এখানে রাদারফোর্ডের মডেলটা সংক্ষিপ্ত একটু পড়বো, কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। তো সেই কারণেই হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমরা একটা ভিডিও দেখবো আর কি। ভিডিও দেখে ওইখান থেকে একটা কনসেপ্ট আমরা একটু আলোচনা করব, যাতে করে এরপরে আপনাদের আর কোনোদিন রাদারফোর্ডের মডেল পড়তে না হয়। আর রাদারফোর্ডের মডেল এমনিতেই আপনারা সবাই পারেন, আমি জানি। তারপরে আমরা আরেকবার রিভিউ করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে আপনারা সবাই পারেন, তারপরে একবার ছোট্ট করে আমরা একটু রিভিউ করবো। আমরা একটু ভিডিওটি দেখি। রাদারফোর্ডের পরমাণু মডেল না, দাঁড়ান আমি ভিডিওটা একটু খুঁজে নিই। আমি একটা ভিডিও রেখেছিলাম, এটা আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হেল্প করবে। অনেকেই পারেন, এটা কোনো সমস্যা না, কারণ এটা কোনো জটিল কোনো প্রবলেম না। তারপরেও আমরা একটা ভিডিও দেখতে চেয়েছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের, রাখলাম, একটু ওয়েট করেন প্লিজ।
এই যে পেয়েছি। আমরা দেখেন, চলুন এই ভিডিওটা আমরা একটু দেখব। এটা আমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য তৈরি করা, এটা আমরা বাংলা এখন দেখতেছি। দেখেন রাদারফোর্ডের পরমাণু মডেল বা রাদারফোর্ডস মডেল অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের জন্য আমরা এই যে নীল বোর্স দেখতেছি, থমসন দেখতেছি এবং রাদারফোর্ড দেখতেছি। এর ছবি দেখা যাচ্ছে। দেখেন 1911 সাল, 1904 সাল। আচ্ছা, ইলেকট্রন পজিটিভ চার্জ, দেখেন ইলেকট্রন গুলো কিভাবে আছে আর পজিটিভ চার্জ গুলো চার্জ স্ফিয়ার। ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করেন। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, এটাই কিন্তু যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, হ্যাঁ আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, সোলার সিস্টেম মডেল, পরমাণু সোলার সিস্টেম পরমাণু মডেল, রাদারফোর্ডের মডেল সব একই জিনিস কিন্তু। এই যে দেখেন এই যে আলোটা বের হচ্ছে, এটা হচ্ছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলটা এরকম, এবং আলফা পার্টিকেলটা আমাদের এই যে এক্সপেরিমেন্টে আমরা ইউজ করেছিলাম, দ্যাটস হচ্ছে আলফা পার্টিকেল। এটাকে বোম্বার্ডমেন্ট আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলে। স্ক্যাটারিং মানে কি? আলফা পার্টিকেলের বিচ্ছুরণ পরীক্ষা বাংলায়, আলফা পার্টিকেল বিচ্ছুরণ পরীক্ষা। তো এটা হচ্ছে একটা ব্লক, লেড সিড ব্লক, লেড ব্লক। এই লেড ব্লক থেকে আবার ওই পার্টিকেলটা রিলিজ হবে, দেখেন কিভাবে রিলিজ হচ্ছে। এই যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, দেখতে পাচ্ছেন ভিডিওতে। দেখেন এই যে আলফা পার্টিকেল কিন্তু একটা সিটকে আঘাত করলো, সিটের ভিতর দিয়ে পাস করার সময় একটা গোল্ড ফয়েলে চলে গেল। এই গোল্ড ফয়েলে যে স্কিনের উপরে পড়তেছে, দেখেন দেখা যাচ্ছে। যে বেগুনি আলো, যে আলো, যে ইটা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের যে আলফা পার্টিকেল যেটা, সেটা স্ক্যাটার কিভাবে হচ্ছে। রাদারফোর্ড চিন্তা করেছিল যে এই যে বিচ্ছুরণ যে হচ্ছে, এটা অনেকগুলো বিচ্ছুরণ একসাথে ব্যাক করবে, পিছনে বাউন্স ব্যাক হবে, কিন্তু আসলে ঘটনা ঘটলো যেটি, সেটা বাউন্স ব্যাক হলো না, ম্যাক্সিমামই কিন্তু পাস করে গেল। হ্যাঁ দেখেন পাস করে যাচ্ছে। যে আনডিফ্লেক্টেড পার্টিকেল, যেগুলো পাস করে যাচ্ছে সেগুলোকে বলছি আনডিফ্লেক্টেড পার্টিকেল। আর যেগুলো আপনার হচ্ছে যে বিভিন্ন দিকে ছড়ায় পড়ে, দেখেন এই আলফা পার্টিকেলের এই যে এটা, এই যে সবুজ কালারের মতো, এটা হচ্ছে আনডিফ্লেক্টেড পার্টিকেল, হ্যাঁ, আর বাদ বাকিগুলো ডিফ্লেক্টেড। আর একটা রিভার্স বাউন্স ব্যাক হচ্ছে, রিবাউন্ড। দাঁড়ান দেখাচ্ছি, আসুক। এই যে ইলেকট্রন পাস করছে, দেখেন সেন্টার হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত যেটা, সেটা হলো সেন্টার। কোন একটা পরমাণুর পজিটিভ চার্জ যুক্ত যেটা অংশ দেখাচ্ছে, সেটা হচ্ছে সেন্টার। আর বাদ বাকি গুলো ইলেকট্রন গুলো চলে যাচ্ছে। দেখেন ভিডিওটা যদি আপনাদের মনে থাকে, ছবির মতো মনে থাকবে, এবং এটা সারা জীবন আপনারা এখান থেকে এই এই থিওরি অনুযায়ী সবগুলো ব্যাখ্যা করতে পারবেন। রাদারফোর্ডের পরমাণু মডেল আর কোনদিন পড়তে হবে না আপনাদের। দেখেন কিভাবে ইলেকট্রন গুলো পাস করে যাচ্ছে আর কিভাবে স্ক্যাটার হয়ে যাচ্ছে। এই যে একটা ঘুরে গেল, বাউন্স ব্যাক হলো, দেখেন খুব ভালো করে, এই যে বাউন্স ব্যাক হচ্ছে। এই যে বাউন্স ব্যাক হচ্ছে, এটা হচ্ছে কি পজিটিভ চার্জ যুক্ত যে সেন্টার, সে সেন্টারকে আঘাত করার কারণে সেটা স্ট্রেট চলে আসতেছে সোজা, ম্যাক্সিমামই কিন্তু পাস করে যাচ্ছে। রাদারফোর্ড মনে করেছিল যে ম্যাক্সিমামই ঘুরে আসবে, কিন্তু আসলে কি ম্যাক্সিমাম ঘুরে আসেনি। তার মানে কি? তার মানে হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ যুক্ত যে পার্টিকেলের যে সংখ্যা বা স্থান বা প্লেস, সেটি হচ্ছে এতই ক্ষুদ্র যে এটা অনেকগুলোই পাস করে যায়, খুব একটা মানে 12,000-এর একটা মতো ঘুরে আসে। তাহলে ডিফ্লেক্টেড পার্টিকেল যেগুলো সরে যাচ্ছে বিভিন্ন দিকে, আর রিবাউন্ড পার্টিকেল যেটা ঘুরে আসে সরাসরি, আনডিফ্লেক্টেড পার্টিকেল যেটা সরাসরি পাস করে যায়। তাহলে কয় ধরনের পার্টিকেল পেলাম আমরা এখানে একটু সামারাইজ করি। আমরা এখানে তিন ধরনের পার্টিকেল পেয়েছি, একটা ডিফ্লেক্টেড, একটা আনডিফ্লেক্টেড, আর একটা হচ্ছে রিবাউন্ড। রিবাউন্ড মানে যেটা ডিরেক্টলি পিছন দিকে ফিরে আসে, দিস ইজ কল্ড রিবাউন্ড। এই যেটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস, আমরা বলি না পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে ইলেকট্রন দেখেন ঘুরতেছে কেমন করে। Rutherford's models of an atom was also known as the planetary model of atom, মানে সোলার সিস্টেম মডেল। আচ্ছা, আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব, কারণ আমাদের এর পরের দিকে দরকার নাই বোঝার জন্য। আচ্ছা, এখন দেখেন আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওতে আপনারা একটা জিনিস দেখেছেন, সেটি কি? সেটি হচ্ছে যে এই ভিডিওতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে ইলেকট্রনগুলো কিভাবে রাউন্ড করতেছে, আর হচ্ছে পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ যুক্ত যে সংখ্যা, তার ইলেকট্রনের যে আয়তন, সেই আয়তনের কত ক্ষুদ্র, এবং যার ফলে হচ্ছে শুধুমাত্র 1%, মানে 12,001 এর মতো একটা পার্টিকেল রিবাউন্ড হয় বা বাউন্স ব্যাক হয়, বা বাকি সবগুলোই কিছু অংশ আছে যে ডিরেক্ট চলে যায়, আর কিছু অংশ হচ্ছে ডিফ্লেক্টেড হয়। ডিফ্লেক্টেড, আনডিফ্লেক্টেড বা রিবাউন্ড, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। ডিফ্লেক্টেড মানে হচ্ছে যেগুলো ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, আনডিফ্লেক্টেড মানে ছড়াচ্ছে না, সোজা পাস করে চলে যাচ্ছে পরমাণুর ভিতর দিয়ে। আরেকটা হচ্ছে রিবাউন্ড, মানে ডিরেক্টলি যে ঘুরে আসতেছে পিছন দিকে, দিস ইজ কল্ড রিবাউন্ড। এই রিবাউন্ডের অর্থ হলো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসে যখন আঘাত লাগে তখন তার পিছন দিকে ঘুরে আসে, দিস ইজ কল্ড রিবাউন্ড। তো এই যে অল্প সংখ্যক চার্জ যুক্ত একটা সেন্টার, এটি হচ্ছে পরমাণুর টোটাল মাসটা থাকে, এবং এই মাসটা আপনার হচ্ছে পরমাণুর টোটাল ভর বহন করে। আরেকটা হচ্ছে কি,
যে পরমাণুর চারিদিকে যে আমরা দেখলাম যে ইলেকট্রন মুভ করতেছে, ইলেকট্রনটা যে মুভ করতেছে তাহলে থার্মোডিনামিক্স বা তাপ গতিবিদ্যার সূত্র অনুযায়ী কোনো বস্তু যদি আরেকটা বস্তুকে কেন্দ্র করে সার্কুলার পথে ঘুরতে থাকে, তাহলে যে বস্তুটা সার্কুলার পথে ঘুরতেছে দ্যাট ইজ ইলেকট্রন, এটা অনবরত ঘোরার ফলে কি হবে, তার চার্জ রিডিউস হওয়ার কথা। অর্থাৎ দেখেন আমি একটা চিত্র দেখাই আপনাদের কিভাবে বিষয়টা। এরকম কম নিলাম, ধরেন এইটা আমার হচ্ছে অরবিট, আর এটা হলো যে পজিটিভ চার্জ যুক্ত সেন্টার, দেখতে পাচ্ছেন স্ক্রিন নিশ্চয়। এখানে যদি ইলেকট্রন, এটা হলো ইলেকট্রন, এটা হলো মাইনাস চার্জ, দেখেন মাইনাস চার্জ যুক্ত ইলেকট্রন ঘুরতেছে। এখন এই ইলেকট্রন যদি এরকম সার্কুলার পথে ঘুরতে থাকে, রাদারফোর্ড তাপ গতিবিদ্যার সূত্র অনুযায়ী শক্তি হারাতে হারাতে তার এই গতিপথ এইরকম হতে হতে একদম কমতে 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 এইভাবে এসে এইভাবে সেন্টারে পড়বে। সেন্টারে পড়লে এই পরমাণুর অস্তিত্ব কিন্তু বিনাশ হয়ে যাওয়ার কথা, ডিস্ট্রাকশন হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি হয় না। আল্লাহ এমন ভাবে তৈরি করছে যেটা কখনোই এনার্জি লস করে না। তাহলে এনার্জি যদি লস করে না, তাহলে এখানে তো রাদারফোর্ডের মডেলের মানে ব্যাখ্যা করতে পারে না, কেন করে না? তখন সেটা তাপগতিবিদ্যা ব্যাখ্যা করেছে, এবং তাপগতিবিদ্যার এই সূত্রকে এই এটার সাথে ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে বোর্ডস মডেলের উৎপত্তি হয়। তাহলে আমরা বুঝলাম যে দিস ইজ দ্য লিমিটেশনস অফ হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, সোলার সিস্টেম পরমাণু মডেল, সোলার প্ল্যানেটরি মডেল আর আলফা পার্টিকেল স্ক্যাটারিং মডেল। এটা হচ্ছে একটা লিমিটেশন। এই লিমিটেশনের কারণে পরবর্তীতে খোঁজ করতে করতে তখন দেখা গেল বোর্ডস মডেলের উৎপত্তি হলো। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর স্বতঃসিদ্ধতা এবং হচ্ছে যে এর ডিটেলসটা নোট করে নিব। যে কোনো বই থেকে পড়ে আমরা একটা নোট বানায় ফেলবো, এবং এই চিত্রটা যেটা দেখালাম এটা হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, যেটা থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে ভায়োলেট করে, তাপগতিবিদ্যার সূত্র, এবং সেটাকে মানতে পারে না, দ্যাটস ওয়াই হচ্ছে পরবর্তীতে ব্যাখ্যা করতে পারে না, সেটিকে হচ্ছে পরবর্তীতে আমরা বোর্ডসের পরমাণু মডেল অনুসারে এটা তৈরি করাই, এটার ব্যাখ্যা পাওয়া যায়। তাহলে আমরা আজকে রাদারফোর্ডের পরমাণু মডেলের ডিটেলস পড়লাম, এটা আপনারা ভালো করে দেখে নেবেন আরেকবার এবং নোট করে নেবেন, এবং এখান থেকে কি কি জিনিস পড়বেন সেটাও আমি প্রথমে বলে দিয়েছি। আজকে হচ্ছে যে এর পরের দিন আমরা নিশ্চয় বোরের পরমাণু মডেল পড়বো, বোরের পরমাণু মডেল সীমাবদ্ধতা পড়বো, অরবিটালের পার্থক্য পড়বো, আর বোর আর রাদারফোর্ড মডেলের পার্থক্য পড়বো। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আমরা অন্যান্য জিনিসগুলো শিখবো। এটা খুবই সহজ একটা ক্লাস ছিল, যারা ইন্টারমিডিয়েট পড়েছেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। এই 10 মিনিট ক্লাসে সারা জীবনের আর পড়া লাগবে না, আপনার পরীক্ষায় লিখে নিতে পারবেন। কিন্তু যাদের বেসিক ক্লিয়ার ছিল না তাদের জন্য আমরা আলোচনা করলাম। আশা করছি এটা সবার উপকার আসবে এবং আপনারা এটা কমপ্লিট করে ফেলবেন ডে টু ডে। যেগুলো সংক্ষিপ্ত কোশ্চেন ছিল সেগুলো নোট করে পড়ে ফেলবেন, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যেগুলো দিলাম সেগুলো পড়ে ফেলবেন। এবং একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও শেষ করে একটা নির্ধারিত সময় থাকবে, তারপরে আপনি দ্বিতীয় ভিডিওটা আপনার পেজে যার পেজে অ্যাক্টিভ হবে। মনে রাখবেন, একটা ভিডিও আপনি দেখলেন সাথে সাথে আপনি 2 নম্বর ভিডিও দেখে নেবেন এমন না কিন্তু, হ্যাঁ, একটা নির্ধারিত সময় পরেই আপনার 2 নম্বর ভিডিওটা আপলোড হবে আপনার পেজে। 3 নম্বর ভিডিওর বাটন থাকবে কিন্তু অ্যাক্টিভ হতে সময় নেবে। তার মানে হচ্ছে আপনাকে পড়ার সময় দিচ্ছে। আপনি যদি এই সময়টা নষ্ট করেন, না পড়েন, পরবর্তীতে একসাথে অনেকগুলো জমা হয়, তখন পরীক্ষায় ফার্স্ট চ্যাপ্টার শেষে যে পরীক্ষাটা হবে সেটা আপনি পাস করতে পারবেন না। দ্যাটস ওয়াই হবে কি আপনি চ্যাপ্টার 2 তেও যেতে পারবেন না। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।